অধ্যায়, সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। তাহলে এখন যদি আমি বলি যে ভাইয়া তুমি এটা ওইখান থেকে পড়ে নিও, পরে যখন ওই চ্যাপ্টার পড়াবে ওই চ্যাপ্টারে যদি বলে নেই তোমরা এই চ্যাপ্টার থেকে পড়ে নিও, এটা একটা ঝামেলা না? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমি এখানে পড়াই দিচ্ছি মোটামুটি যা লাগে, আর তোমরা মেইনলি এই চ্যাপ্টারটা পড়বা ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, কেন সেখান থেকে পড়বা এটা হচ্ছে মেইন কোশ্চেন। যে এই চ্যাপ্টারে যে টপিকগুলো আছে ওই চ্যাপ্টারে সব কিছুই আছে, ওইখানে বাড়তি যে জিনিসটা আছে আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু P1V1, এটা হচ্ছে আমাদের পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা আমরা জানি। কিন্তু মানে আমাদের যে গামার বিষয়টা আছে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে বিষয়গুলো হয়, অর্থাৎ যখন গামাট ইউজ করা হয়, সেটা তোমাদের এই ফিজিক্স ফার্স্ট পেপারে দশম অধ্যায়ে কোনো আলোচনা করা নাই। ইভেন কি তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে প্রথম অধ্যায়ে আলোচনা করা নাই, একটু কম করা আছে। কাজে ওই বিষয়টা ফিজিক্স সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় থেকে একটু পড়বা। ঠিক আছে, এখানে মোটামুটি সবকিছু করে দিয়ে যাচ্ছি। আসো, এখন আমাদের চ্যাপ্টারের নাম ছিল আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এখন আদর্শ গ্যাস বলতে কি বোঝাচ্ছে? আদর্শ গ্যাস হচ্ছে গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য যেগুলো আছে, যেমন গ্যাসের গতিতত্ত্ব চালতে হলে অনুপরমাণু একটা দ্রুত থাকতে হবে, অনুপরমাণু ধাক্কা থাকতে হবে, একটা মুক্ত পথ থাকবে। এই যে মৌলিক স্বীকার্য যেগুলো আছে সেগুলো মেনে চলবে, এবং সকল তাপমাত্রা এবং চাপে, অর্থাৎ তুমি যাকে যে তাপমাত্রা বা চাপে রাখো না কেন, বয়েলস এবং চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে, তাদেরকে কি বলা হবে? আদর্শ গ্যাস। জাস্ট কিওয়ার্ডগুলো দেখবা। এখন আসো আদর্শ গ্যাস। দেখো আমাদের এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে অণু পরমাণু কিভাবে পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এখন আদর্শ গ্যাস কি কি বৈশিষ্ট্য থাকলে তুমি তাকে আদর্শ গ্যাস বলবা? এক নম্বর কোশ্চেন, এক নম্বর হচ্ছে তোমার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ বা সম্মিলিত সমীকরণ। আমাদের দেখো অনেকগুলো সূত্র আছে, বয়েলসের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গিয়েলুসেকের সূত্র, চাপিও রেনোর সূত্র, অনেকগুলো সূত্র আছে। এই সবগুলো সূত্র একটা কম্বিনেশন ফর্ম হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, বা পিভি বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাই না? এখন সকল তাপমাত্রা চাপে আদর্শ গ্যাস এই সূত্রটা মেনে চলবে। এখন আসো স্থির তাপমাত্রা ও চাপে এর অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। এখন দেখো আদর্শ গ্যাস মানে হচ্ছে এদের আয়তনটা অনেক বেশি থাকবে, প্লাস হচ্ছে এদের মাঝে কোনো অভ্যন্তরীণ শক্তি থাকবে না। এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের মেইন কন্ডিশন। অর্থাৎ এখানে যে পরমাণু অনুপরমাণুগুলো আছে, আদর্শ গ্যাসে অণু পরমাণুর মাঝে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস। তারপর হচ্ছে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের অণুসমূহ মোট আয়তন এর তুলনায় অত্যন্ত নগণ্য। দেখো লাস্টের দুইটা পয়েন্ট, আকর্ষণ বিকর্ষণ বল নেই, তাই না? অর্থাৎ তার মানে কি হচ্ছে যে এই আকর্ষণ বিকর্ষণ বল যদি না থাকে, অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে আছে। তো অনেক দূরে যেহেতু মানে আছে, তার মানে আয়তনটা অনেক বেশি। এই অনেক বেশি একটা আয়তনের একটা ছোট্ট অংশে তোমার এই যে আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে সেটা থাকে। ফলে দেখো এই যে বললাম যে মোট দখলকৃত আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যসূচক মানদণ্ড। আচ্ছা, তারপর আসো, এখন আসো গ্যাস। এখন বলতে পারো যে ভাইয়া আমরা এখন ইন্টারে পড়ি, গ্যাসের সংজ্ঞা দেখাচ্ছেন এখন। হ্যাঁ, গ্যাসের সংজ্ঞাটা এখন এই কারণে লাগবে যে দেখো গ্যাসের সংজ্ঞাটা দেখলেই দেখতে পারবা যে সংকট তাপমাত্রার উপর যে কোনো পদার্থের বায়বীয় অবস্থার নাম হচ্ছে গ্যাস। এখন কন্ডিশন আসতে পারে যে সংকট তাপমাত্রা বলতে কি বোঝায়। সংকট তাপমাত্রা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়নের একটা টপিক, সংকট তাপমাত্রা। এই সংকট তাপমাত্রাটা হচ্ছে যেই তাপমাত্রা দিলে একটা গ্যাসকে বা যে কোনো পদার্থকে তরলে পরিণত করা যায়, সেটা হচ্ছে সংকট তাপমাত্রা। সর্বোচ্চ যে পরিমাণ তাপমাত্রা দিলে কোনো জিনিসকে তরলে পরিণত করা যায় সেটা হচ্ছে সংকট তাপমাত্রা। তাহলে তরলে কিন্তু রূপান্তর হয়ে যাচ্ছে সংকট তাপমাত্রার নিচে যেগুলো আছে। তার মানে আমাদের যদি সেটাকে গ্যাস হতে হয় তাহলে অবশ্যই সেটা সংকট তাপমাত্রার কি হতে হবে? উপরে হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সংকট তাপমাত্রার উপরে যে কোনো বায়ু ব্যবস্থার নাম হচ্ছে গ্যাস। এখন আসলে গ্যাসের সূত্রাবলী, একটু আগে আমি বলছিলাম যে অনেকগুলো সূত্র আছে। এক নম্বর হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই কয়টা সূত্র আছে এখানে। এখন আসো বয়েলের সূত্র। যারা মেডিকেল অ্যাডমিশন, তোমরা যেহেতু অ্যাডমিশন মানে
অ্যাডভান্স কোর্স করতেছো, অবশ্যই তোমাদের আগ্রহটা মেডিকেলে সবচেয়ে বেশি। মেডিকেলে সবচেয়ে বেশি হলে তোমাদের কি জানতে হবে? বিজ্ঞানীর নাম, কত সাল। স্বাভাবিকভাবে বলতে পারো যে ভাইয়া সাল আসে না, কিন্তু সাল আসে না, কিন্তু তোমাদের হাতে এখন টাইম আছে হিউজ পরিমাণ। আর যেহেতু এই করোনার কারণে অনেক ছুটি পেয়ে গেছো, সামনে আরো কত ছুটি পাবা জানে না, ঠিক আছে? সেই কারণে এই সালগুলো যেগুলো আছে সেগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট খালি পড়ার সময় পড়ে যাবা, আস্তে আস্তে এমনি মাথায় সেট হয়ে যাবে। একটা জিনিস যদি একবার পড়ো, দুইবার পড়ো, তিনবার পড়ো, মাথায় কিন্তু এমনি সেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বয়েলসের সূত্র রবার্ট বয়েল দিছে 1662 সালে। আমাদের এই সমীকরণের সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে আমাদের তাপমাত্রা স্থির, অর্থাৎ বয়েলের মানে সূত্রের কন্ডিশন হচ্ছে স্থির তাপমাত্রায় এটা হতে হবে। স্থির তাপমাত্রা ছাড়া বয়েলের সূত্র কখনোই মানবে না। স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল 1/p। অর্থাৎ আমরা বলতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু PF VF, অর্থাৎ ইনিশিয়াল চাপ এবং ইনিশিয়াল আয়তন ইজ ইকুয়াল টু ফাইনাল চাপ এবং ফাইনাল আয়তন। এখন অনেক সময় দেখা যায় যে মানে মেডিকেল অ্যাডমিশন ইংলিশ টার্ম ইউজ করে, এই জন্য আমি সবকিছু ইংলিশ টার্ম এখানে দিয়েছি। যেমন আইসোথার্মাল। আইসোথার্মাল মানে কি? থার্মাল মানে হচ্ছে তাপ, আর আইসো মানে হচ্ছে একই। আইসোটোপ পড়ছো, প্রোটন সংখ্যা সমান হলে সেটাকে আইসোটোপ বলে। আর থার্মাল যদি সমান হয় তাকে আইসোথার্মাল বলে। এই সমস্যার সমীকরণকে বলা হয়, মেডিকেল এডমিশনে তোমার চলে আসতে পারে যে আইসোথার্মাল ইকুয়েশন কোনটা। ঠিক আছে, ওকে। এখন আসো শর্তসমূহ। শর্তসমূহ হচ্ছে আমাদের এক নম্বরে হচ্ছে স্থির তাপমাত্রা হতে হবে এবং পরিমাণটা নির্দিষ্ট হতে হবে। এখানে চিত্রটা দেখো, প্রথমে ধরো অবস্থাটা ইনিশিয়াল অবস্থা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের বয়েলের সূত্রটা ছিল চাপ আয়তন যত বাড়বে চাপ তত কমবে, বা চাপ যত বাড়বে আয়তন তত কমবে। প্রথমে দেখো যে দুইটাই কিন্তু সমান ছিল, সবকিছু সমান ছিল, চাপ দেওয়া শুরু হয়েছে। পরে যখন চাপ দেওয়া শুরু হয়েছে তখন আয়তনটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। চাপ যখন আরো বেশি দিচ্ছ তখন আয়তনটা কি হয়ে যাচ্ছে? আরো কমে যাচ্ছে। এটা দ্বারাই বুঝতে পারতেছো যে এটার কি হচ্ছে। এখন আসো গ্রাফ প্রবলেম, ঠিক আছে? গ্রাফ প্রবলেম, তোমাদের এই যে কয়েকটা গ্রাফ, মানে তোমাদের এগুলো সাধারণত গ্রাফ সাধারণত মেডিকেল অ্যাডমিশনে দেয় না, কিন্তু তোমাদের এইচএসসি তে গ্রাফটা কিন্তু অহরহ আসে, ঠিক আছে? তুমি বলতে পারো যে ভাইয়া এক একটার ক্ষেত্রে এক এক রকম গ্রাফ কেন? সবগুলোই কিন্তু একটাই গ্রাফ, ঠিক আছে? একটারই গ্রাফ কিন্তু এক একভাবে প্রকাশ করছে। কিভাবে প্রকাশ করছে? আমরা যখন ওয়াই অক্ষে ভি ধরছি, পি অক্ষে সরি এক্স অক্ষে আমি যখন পি ধরছি, তখন দেখো আস্তে আস্তে একটা কার্ভ পাওয়া যাচ্ছে। অর্থাৎ তুমি যদি কার্ভের প্রত্যেকটা পয়েন্ট চিন্তা করো, সবার উপরের পয়েন্টে মানে কি আয়তন সবচেয়ে বেশি, সেখানে চাপ কেমন? সবচেয়ে কম। আস্তে আস্তে আয়তন কমাও, চাপ বাড়তেছে, আয়তন কমাও, চাপ বাড়তেছে। তাহলে আয়তন কমাইলে চাপ বাড়তেছে। এখন আয়তনের যদি বিপরীত রাশিটা ইউজ করো, তাহলে আয়তনের বিপরীত রাশি যদি বাড়াও তখন কি হবে? চাপটা বাড়বে। আয়তন কমলে চাপ বাড়ে, কিন্তু আয়তনের বিপরীত রাশি বাড়লে চাপটাও বাড়বে। সেই জন্য খ নাম্বার গ্রাফে দেখো যে আয়তনের সাথে সাথে আয়তনের বিপরীত রাশির সাথে সাথে চাপের পরিবর্তনটা বাড়তেছে। আবার চাপের সাথে যখন আবার চাপকে যখন ওয়াই অক্ষ দিবা তখন একই ধরনের সরলরেখাটা পাচ্ছ। তারপর উম নম্বরে দেখো, যেমন পিভি বাই পি একটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এজন্য পিভি অল টাইম কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, খালি চাপটা বাড়তেছে, আর কিছু লাগবে না এখানে। এখন আসো চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি হিসেবে ইউজ করা হয়েছে? যেমন এখানে চার্লসের সূত্রে আমাদের যেমন বয়েলের সূত্রে আমাদের মেইন কন্ডিশন ছিল তাপমাত্রা স্থির থাকবে, চার্লসের সূত্রে আমাদের মেইন কন্ডিশন হচ্ছে চাপ স্থির থাকবে। চাপ স্থির চাপে আয়তন এবং তাপমাত্রা পরস্পর কি সমানুপাতিক, যেখানে শর্ত হচ্ছে আমাদের স্থির চাপ থাকতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। যেমন এখানে দেখো, যেমন তুমি আয়তন যদি বাড়ো, তাপমাত্রা, তুমি একটা জিনিস জানি যে আমরা তাপমাত্রা যখন বাড়াই, কঠিন, তরল, বায়বীয়, তিনটার মাঝে কোন পদার্থের অণুসমূহের ছোটাছুটি সবচেয়ে বাড়বে? অবশ্যই গ্যাস। এই জন্যই দেখো যে তাপমাত্রা যখন -65°C ছিল তখন কত আয়তন কি ছিল? খুব কম ছিল। তাপমাত্রা যখনই তুমি বাড়ায় 250°C করে ফেলছো তখনই কি হয়ে যাচ্ছে? আমরা জানি যে তাপমাত্রা বাড়লে আয়তনও বাড়ে। কেন বাড়তেছে? অনুসময়ের আকর্ষণ বিকর্ষণ বল বেড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে? তারা বেশি জায়গা দখল করতেছে, ফলে কি হয়ে যাচ্ছে? আয়তনটা বেড়ে যাচ্ছে। এই হচ্ছে চার্লসের সূত্র। এখন আসো একটা চাপীয় সূত্র। আমরা ভি প্রপোর্শনাল 1/p পাইছি, ভি প্রপোর্শনাল p পাইছি,
এখন হচ্ছে চাপের সূত্র বিজ্ঞানী রেনো এটা দিছে। চাপের সূত্রে তোমাদের স্থির থাকবে হচ্ছে নির্দিষ্ট আয়তনটা। আমাদের প্রথম ক্ষেত্রে ছিল তাপমাত্রা স্থির ছিল, দ্বিতীয় ক্ষেত্রে চাপ স্থির ছিল, তৃতীয় ক্ষেত্রে আমাদের আয়তনটা স্থির। তাহলে আমাদের আয়তন স্থির থাকলে বাকি যে দুইটা আছে অর্থাৎ চাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। ঠিক আছে, ওকে। এখন আছে আমাদের গাণিতিক উদাহরণ, এগুলো একদম জাস্ট সোজা অঙ্ক। যেমন P1 V1 = P2 V2, দেখো সংমিত করার পর এর আয়তন অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে আমাদের আয়তন অর্ধেক হয়ে গেছে। আমাদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে, আমরা জানি স্বাভাবিক তাপমাত্রা কত, স্বাভাবিক তাপমাত্রা যেহেতু এখানে আমাদের স্থির, তাহলে আমাদের চাপ কত, প্রাথমিক চাপ অর্থাৎ P1 = 1.013 নিউটন পার মিটার স্কয়ার। যদি তোমার এককটা অ্যাটমসফিয়ার ইউজ করো তাহলে অ্যাটমসফিয়ারে আসবে। ঠিক আছে, এই হচ্ছে। এখন দেখো আমাদের এই জায়গাটায় তোমাদের যেটা লাগে, মানে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে দুইটা ভাবে। সৃজনশীল আসে এখানে দুইটা ভাবে আসে। একটা হচ্ছে এই PV = nRT, এই একটা সূত্র নিয়ে, আর আরেকটা সূত্র হচ্ছে শিশিরাঙ্কের সূত্র নিয়ে। শিশিরাঙ্ক বা আপেক্ষিক আর্দ্রতা, মানে সৃজনশীল যদি আসে এই দুইটা টপিক মিলেই আসে। মেইনলি এখান থেকে আসে শিশিরাঙ্ক নিয়ে। আরেকটা অঙ্ক এখানে আছে যেটা তোমাদেরকে জানতে হবে, কারণ এটাও চলে আসতে পারে, অনেকবার আসছেও বোর্ড পরীক্ষায়। সেটা দেখো, কোনো একটি হ্রদের তলদেশে, কোনো একটি হ্রদের তলদেশ থেকে একটা হ্রদে সবার নিচ থেকে একটি পানির ফোঁটা যখন উপরে আসতে চলে যায়, তখন বুদবুদের ব্যাস দ্বিগুণ হয় হ্রদের বায়ুমণ্ডলের চাপে, স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান, এবং হ্রদের তাপমাত্রা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত। এখন দেখো আমাদের আস্তে আস্তে কিন্তু কি বলছে, বুদবুদের কি হচ্ছে, ব্যাস কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। একটা কণাটা যখন একদম নিচে ছিল তখন তার কি ছিল, একটা ব্যাস ছিল। যখন সে সেখান থেকে উপরে চলে আসছে তখন তার ব্যাসটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাচ্ছে। যখন ব্যাস দ্বিগুণ হয়ে যাচ্ছে তখন তাদের মাঝে একটা আয়তনের একটা জিনিস চেঞ্জ আসবে। আমরা জানি বুদবুদটা হচ্ছে গোলাকার, কোনো বৃত্তাকার বস্তুর আয়তনের সূত্র হচ্ছে V = V = 1/3 πr³। ঠিক আছে, এখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ। তো এই আরটাকে আমাদের ব্যাসার্ধ, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, D/2³ আকারে করতে হবে। তাহলে আমরা দেখতেছি যে আয়তনের সাথে আমাদের ব্যাসের সম্পর্ক হচ্ছে টোটাল কিউব, তাই না? তাহলে V1 = D1³। তাহলে এখন দেখো আমাদের বললাম যে ব্যাস দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ নিচ থেকে উপরে যখন আসবে তখন ব্যাসটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ব্যাসটা যদি দ্বিগুণ হয়ে যায় তখন আয়তনটা কত গুণ হচ্ছে, তাহলে দেখো 2D⁻³ অর্থাৎ 8D3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আয়তনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখো আমাদের এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে একটা জিনিস অর্থাৎ P1টা অর্থাৎ একটা বুদবুদটা যখন একদম বায়ুমণ্ডলের সাথে যখন উপরে থাকে তখন যে চাপটা প্রয়োগ করে, আর নিচে যখন থাকবে তখন আরেকটা চাপ প্রয়োগ করে। তাহলে নিচের চাপটার সাথে উপরের চাপটার পার্থক্যটা কি, এই যে মাঝখানে যে দূরত্বটা আছে সেটা, অর্থাৎ মাঝখানে h ρg, এই সূত্রটা তোমরা পাবা, h ρg পরিমাণ একটা চাপ থাকে। তার মানে আমরা বলতে পারি যে নিচে h ρg পরিমাণ চাপটা বেশি আছে। তাহলে আমি বলতে পারি যে P1 = P2। P2টা কি, বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপের সাথে যদি তুমি h ρgটা যোগ করো তাহলেই তুমি P1 এর চাপের সমানটা পাচ্ছ। ঠিক আছে, যেহেতু এখানে h মানে কি উচ্চতা, ρ মানে কি ঘনত্ব, g মানে অভিকর্ষ ত্বরণ, তখন তুমি ডাইরেক্ট ইজিলি তুমি h-টা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তোমাদের বলছে যে হ্রদের গভীরতা কত, সেখানে ডাইরেক্ট তোমার h এর মানটা চলে আসবে 72.36 মিটার। ওকে, আচ্ছা। এখন আসো আমাদের এই জিনিসটা যেটা জানতেই হবে, যেমন সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক অর্থাৎ যেটাকে আমরা আর আকারে প্রকাশ করি, অর্থাৎ 1 মোল গ্যাসের তাপমাত্রা 1°C বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয়, সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। একে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে যে ভাই এটা লিখছেন যে এই আর দ্বারা প্রকাশ করা এটাও কি ইম্পর্টেন্ট কিনা। মনে রাখবা যে এগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মেডিকেলে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু বেশি কঠিন হয় না, কোশ্চেন কিন্তু সহজে হয়। তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন যদি দেখো তাহলে দেখবা যে কোশ্চেন কিন্তু খুবই সহজ, কিন্তু পরীক্ষার হলে সেগুলা মাথায় ঠিকভাবে কাজ করে না। তাহলে এখন দেখো আমাদের আর এর একক কি,
জুল কেলভিন পার মোল, ঠিক আছে। আর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, এইটু। আচ্ছা, এখন পরম শূন্য তাপমাত্রা বা পরম শীতলতা বলতে কি বোঝায়? অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে তাকে বলা হবে পরম শূন্য তাপমাত্রা বা পরম শীতলতা, ঠিক আছে। এটা এইসব করে দেখা গেছে যে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি কেলভিনকে পরম শূন্য তাপমাত্রা বা চরম শূন্য বা পরম শূন্য তাপমাত্রা বলা হয়, ঠিক আছে। এখন আসো গ্যাসের আণবিক গতিতত্ত্ব। গ্যাসের আণবিক গতিতত্ত্ব বলা হচ্ছে যে কি, গ্যাসের গতিশীলতার জন্য আমরা যখন একটা জিনিসকে তাপ দেই, গ্যাসকে যখন তাপ দেই তখন তার অণুগুলো কি হয়, ছোটাছুটি শুরু হয়। এই ছোটাছুটির কারণে তখন তারা যে তাপটা উৎপন্ন করে, সেই তাপের কারণেই যে মানে গতিটা অর্জন করে, যে ভেলোসিটিটা অর্জন করে, সেটাই হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। তোমাদের এখানে সবচেয়ে বেশি মেজর ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের জনককে, বিজ্ঞানী বার্নৌলি। তোমাদের সাথে মাঝখানে কনফিউশন হয় যে ক্লসিয়াস, ম্যাক্সওয়েল, বোলজম্যান, জিন, ভ্যান ডার ওয়ালস এরাও কিন্তু গ্যাসের গতিতত্ত্বটাকে উন্নতি সাধন করছে, নট জনক। এটা কিন্তু অনেকে ভুল করে। গ্যাসের গতিতত্ত্বের উন্নতি সাধন করে মানে গ্যাসের গতিতত্ত্বটাকে আসলে তারা আগায় নিয়ে যায়। এখন কথা হচ্ছে যে আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে জানি বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী বোর, বিজ্ঞানী স্ক্রোডিঞ্জিয়ার, এই তিনটা হচ্ছে মেইন কনসিকুয়েন্স। বিজ্ঞানী রাদারফোর্ড একটা জাস্ট খালি কথা বলছিল, বিজ্ঞানী বোর এটাকে আরেকটু উৎপত্তি সাধন করছে, বিজ্ঞানী স্ক্রোডিঞ্জিয়ার আরো আধুনিক তত্ত্বটা দিছে, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন জিনিস, যেখানে বিজ্ঞানী বার্নৌলি এটাকে দিছে। আর এগুলোকে উৎপত্তি সাধন করছে ক্লসিয়াস, ম্যাক্সওয়েল, বোলজম্যান এবং জিন। এবার আসো গড় মুক্তবোধ কাকে বলা হয়। পরপর দুটি ধাক্কাগুলোর মানে অনেকগুলো ধাক্কা, যেমন দেখো এ বি সি ডি ই এফ জি, এগুলো সবগুলো একটা একটাকে ধাক্কা দিচ্ছে। দেখো একটাকে ধাক্কা দেওয়ার পর এই ধাক্কার যে মধ্যবর্তী দূরত্বগুলো আছে, ধাক্কার সংখ্যাকে, এই ধাক্কাগুলোর পরিমাণ দ্বারা যদি তুমি মোট পথ যদি, যেমন এ থেকে কে পর্যন্ত তোমার যাচ্ছে, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত দূরত্বকে যদি তুমি ধাক্কার সংখ্যা দ্বারা ভাগ করো তখন তাকে বলতেছে তোমার গড় মুক্ত পথ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে গড় মুক্ত পথের রাশিমালাটা কে প্রকাশ করেন, বিজ্ঞানী ক্লসিয়াস। এই চিত্রটা দ্বারা তোমাদের আরেকটা জিনিস মনে হয় যে ব্রাউনীয় গতি। আমরা ব্রাউনীয় গতি সম্পর্কে আগেই জানি যে বিজ্ঞানী ব্রাউনীয় গতির আবিষ্কারক কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন। এই দুইটার সাথে যাতে প্যাচ না লাগে, একটা হচ্ছে গড় মুক্ত পথের ধারণা দিছে হচ্ছে তোমার বিজ্ঞানী ক্লসিয়াস, আর ব্রাউনীয় গতির আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। ওকে, এখন আসো স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা মেইনলি জিনিসগুলো কি, এটা হচ্ছে মেইনলি অক্ষগুলো। যেমন আমাকে প্রকাশ করতে হলে আমি একটা ত্রিমাত্রিক বস্তু, আমার জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। যেগুলো হচ্ছে দ্বিমাত্রিক বস্তু তাদের স্বাধীনতা 2, যেগুলো মানে একমাত্রিক বস্তু সেগুলো হচ্ছে 1। এগুলো তোমরা পড়ছো, যেমন ফুটবল, একটি উড়ন্ত প্রজাপতি, তারপর হচ্ছে একটি পাতলা কাগজ। পাতলা কাগজ কিন্তু দ্বিমাত্রিক, ঠিক আছে। এগুলো হচ্ছে স্থানাঙ্ক। সেই স্থানাঙ্কগুলোকে বলা হয়, মানে একটা জিনিসকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে যতগুলো স্থানাঙ্ক প্রয়োজন পড়ে সেটাই হচ্ছে তার স্বাধীনতা মাত্রা। ওকে, এখন আসো সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে। সম্পৃক্ত বাষ্পচাপ বলতে কি বোঝায়, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সম্পৃক্ত আর অসম্পৃক্ত, সম্পৃক্ত আর অসম্পৃক্ত বলতে এই জিনিসটাই বোঝাচ্ছে যে যখন একটা জায়গায় যে পরিমাণ জিনিস থাকা দরকার সেই জায়গায় যদি সেই পরিমাণ জিনিসটাই থাকে তখন তাকে বলা হচ্ছে সম্পৃক্ত। আর হেরফের হলে কি হবে, অসম্পৃক্ত। অর্থাৎ দেখো প্রথম লাইনটা দেখো, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান, কন্ডিশন কিন্তু দাগায় রাখছি, দেখো অবশ্যই কি হইতে হবে, আবদ্ধ স্থান হইতে হবে। অবস্থানে যখন সর্বোচ্চ পরিমাণ মানে সর্বাধিক পরিমাণ, অর্থাৎ এর বেশি করলেও ঝামেলা, এর কম করলেও ঝামেলা, ঠিক আছে, সর্বাধিক পরিমাণ বাষ্প ধারণ করতে পারে তখন তাকে কি বলা হবে, সম্পৃক্ত চাপ। আমরা জানি যে সম্পৃক্ত চাপ বাষ্পই কি সর্বাধিক চাপ প্রয়োগ করতে পারে। এটা কন্ডিশন কোথায়, আবদ্ধ স্থান করতে হবে। আচ্ছা, আমাদের দরকার নাই। সম্পৃক্ত বাষ্প সাধারণত বয়েলস এবং চার্লসের সূত্র মেনে চলে না। এখন কথা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করে সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়, কারণ তাপমাত্রা বৃদ্ধির ফলে অণুগুলো ছোটাছুটি বাড়ে, ফলে যে সম্পৃক্ত বাষ্পের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সঠিকভাবে মেনে চলে। শেষ। এখন আসো সম্পৃক্ত বাষ্পের সাথে এখন আমরা এটা কম্পেয়ার করি। আমরা একটু আগে বলছিলাম যে জায়গায় যতটুকু থাকা দরকার ততটুকু থাকে সেটা হবে সম্পৃক্ত, আর যে জায়গায়
না থাকলে কি হবে? অসম্পৃক্ত। যেমন দেখো যে আরো অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে, তখনই তাকে কি হবে? অসম্পৃক্ত। এই চাপটা সম্পৃক্ত চাপের চেয়ে কি দেয়? কম চাপ দেয়। এটি আবদ্ধ স্থানে করা যেতে পারে, খোলা স্থানেও করা যেতে পারে, এবং এটি বয়েজ এবং চার্চের সূত্র মেনে চলে। আগে ছিল আমাদের তাপমাত্রা বাড়িয়ে সম্পৃক্তকে অসম্পৃক্ত করা যায়, আগে যেটা পাইছিলাম। আর এখন হচ্ছে তাপমাত্রা কমিয়ে অসম্পৃক্তকে সম্পৃক্ত করা যায়। ওকে, এখন আসো আমাদের এই চ্যাপ্টারের মেইন যে টপিক, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। কারণ আমি বলছিলাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে 3টা চ্যাপ্টারের সমন্বয়। এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, অর্থাৎ পরিবেশ রসায়ন। আর এই চ্যাপ্টারে যে একটা স্বকীয় যে একটা জিনিস আছে, যেমন শুধুমাত্র এই চ্যাপ্টারেই থাকবে, সেটা হচ্ছে এই শিশিরাঙ্কটা। এখন আসো শিশিরাঙ্ক জিনিসটা কি? শিশিরাঙ্ক হচ্ছে মিলে একটা তাপমাত্রা, যেটা একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে তার জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। অর্থাৎ যে তাপমাত্রা দিলে তার ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পটা সম্পৃক্ত হবে, তাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন কোনো স্থানে বায়ুর তাপমাত্রা 15°C বা বায়ুর শিশিরাঙ্ক 15°C বলতে কি বোঝাচ্ছে? 15°C বলতে বোঝায় যে 15°C তাপমাত্রায় ওই স্থানের বায়ু তার মধ্যস্থ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। ঠিক আছে, তারপর আসো আর্দ্রতা। আমরা দেখো পরম আর্দ্রতা আমাদের কোনো সময় কোনো একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, মানে একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বলা হয়। আমাদের উদাহরণটা যদি দেখো, পরম আর্দ্রতা 10⁻² kg/m³ বলতে বোঝাচ্ছে 1 ঘনমিটার আয়তনে 10⁻² kg জলীয় বাষ্প থাকতে পারে। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা। এখন আপেক্ষিক আর্দ্রতা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে, এখানে কিন্তু সবকিছু নির্দিষ্ট, এবং কন্ডিশন হচ্ছে ওইটাকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, তাদের অনুপাতকে কি বলা হবে? আপেক্ষিক আর্দ্রতা বলা হবে। এখন আসো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বোঝায়? অর্থাৎ ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, তার শতকরা মাত্র 60% ওই বায়ুতে উপস্থিত আছে। এবং বায়ুর তাপমাত্রায় ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের 100/60 দেখে বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে ওই বায়ুর শিশিরাঙ্ক সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100/60। এখন আসো আর্দ্রতা মিতি সম্পর্কিত কয়েকটি বাস্তব ঘটনা। আর্দ্রতা মিতি সম্পর্কিত কয়েকটি বাস্তব ঘটনা দেখো। 1 নম্বর চিত্রটা দেখো, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। যেমন দেখো একটা জায়গায় দেখো যে মেঘ অনেক দেখা যাচ্ছে, আরেকটা দেখা যাচ্ছে একদম মেঘ ছাড়া। ঠিক আছে, আমাকে তো বলতে পারবে কি যে কোন স্থানে তোমার জলীয় বাষ্প বেশি, বা কোন স্থানে এই আর্দ্রতাটা বেশি থাকবে? ঠিক আছে, এটা আমাকে জিজ্ঞেস করবা। আর হচ্ছে এই যে কুকুরটা যে লালা বের করে রাখছে, আমাদের এখানেই দেখো যে আমাদের হচ্ছে আমরা বলতে পারি যে মেঘ শূন্য স্থান থেকে মেঘাচ্ছন্ন রাতে শিশিরাঙ্ক জমার ক্ষেত্রে কষ্টকর। অর্থাৎ দেখো যে জায়গায় অলরেডি কিছু জলীয় বাষ্প আছে, সেই জায়গায় কি আবার শিশিরাঙ্ক জমা হতে পারবে? পারলেও কম পারবে। আর যে জায়গায় নাই, একদমই কোনো মেঘ নাই বা একদমই কোনো জলীয় বাষ্প নেই, সেই জায়গায় কি হবে? শিশিরাঙ্ক সুন্দরভাবে দ্রবীভূত হতে পারবে। 2 নম্বরটা হচ্ছে গরমের দিনে। গরমের দিনে কুকুর কেন লালা বের করে থাকে? কারণ গরমের দিনে কুকুরের জিহ্বা যখন একটু ভেজা থাকে, তখন যদি সামান্য বাতাসের যদি সংস্পর্শে আসে, তখনই সে এটা দিয়ে আরাম পায়। 3 নম্বর হচ্ছে এই যে দেখো, যখন তুমি খেলাধুলা করতেছো বা অনেক শারীরিক পরিশ্রম করছো, তখন যদি একটু ফ্যান ছেড়ে দিয়ে বসতে দেওয়া হয়, ফ্যান ছেড়ে দিয়ে দেওয়া হয়, তখন তোমাদের কাছে কি লাগবে? অনেক আরাম লাগবে না? এটাই হচ্ছে তোমাদের আর্দ্রতা মিতি। তোমার কাছে অলরেডি কিছু ঘাম ছিল, সেই ঘামটা যখন বাতাসের সংস্পর্শে আসছে, তখনই তোমার কাছে এটা কি আরামদায়ক অনুভূতি প্রদান করতেছে। কাজে এইখানে দেখো যে এক্সাম্পল গুলো কি কি আছে। মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘ শূন্য রাত্রি শিশির জমার জন্য সহায়ক। বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়। এখন কোশ্চেন হচ্ছে, বলতে পারো যে ভাইয়া শীতকালে তো কুয়াশা থাকে, তাই কেন তাড়াতাড়ি শুকাবে? শীত কারণে কুয়াশা থাকে বলতে কুয়াশা
যখন জলীয় বাষ্পটা বাতাসে কম থাকে, তখন এই জলীয় বাষ্প বাতাসে কম, তাহলে বাতাস কি করতে পারে, কাপড় থেকে যে ভেজা যে আর্দ্র জিনিসগুলো আছে সেগুলোকে শুষে নিতে পারে। ফলে শীত কাপড় কি হয়ে যায়, তাড়াতাড়ি শুষে নেয়। যেমন আমাদের দেখো যে শীতকালে শরীর এবং ঠোঁটে পমেড বা গ্লিসারিন লাগানো হয়, আমাদের ঠোঁটেও কিন্তু অনেক সময় মানে যখন আর্দ্রতা থাকে বা ভেজা থাকে তখন কি হয়, শীতকালে তাড়াতাড়ি সেটা বায়ুমণ্ডল শুষে নেয়। ফলে কি হয় যে আমাদের ঠোঁট কি হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। এই জন্যই আমরা কি শীতকালে কি গ্লিসারিন দিয়ে ইউজ করি। গরমের দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়ায়, এটা বুঝতে পারছো। ঘরমাক্ত দেহে পাখার বাতাস লাগলে আরাম অনুভূত হয়। এগুলো হচ্ছে আর্দ্রতা মিতিক সম্পর্কিত কিছু বাস্তব উদাহরণ। এখন আসো শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার মাঝে সম্পর্ক, এটাই হচ্ছে তোমাদের এখানকার অঙ্কের মূল টপিক। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আবার কি আর দ্বারা প্রকাশ করা হয়। তার আপেক্ষিক আর্দ্রতা ইজ ইকুয়াল টু শিশিরাঙ্ক, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর হচ্ছে ওই বায়ুতে ওই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার চাপ। এই দুটি সূত্র আপেক্ষিক আর্দ্রতার জন্য শতকরা হিসেবে প্রকাশ করলে আমরা পাচ্ছি আর ইজ ইকুয়াল টু স্মল হাতের এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এটাই হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার মাঝে সম্পর্ক। এখন আসে আমাদের এই রিলেটেড কি কি অঙ্ক আসতে পারে। 1 নম্বর অঙ্কটা হচ্ছে, কোনো একদিনে ধরো সাপোজ বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 26°C তাপমাত্রা, তাই না? আর হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া আছে 20.4°C তাপমাত্রা। তাহলে আমাদের একটু আগে দেখো আমাদের উপরে কি ছিল, আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কি ছিল, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখানে শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে 20.4°C তাপমাত্রা, অর্থাৎ এই 20.4°C তাপমাত্রায় যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাই কি হবে, তার শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ। আর হচ্ছে 26°C তাপমাত্রায় যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাই হচ্ছে তার কি, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন তোমাদেরকে এই দুইটার চাপটা বের করতে হবে, তাহলে আমরা কি পেয়ে যাব, আপেক্ষিক আর্দ্রতাটা পেয়ে যাব। যেমন এখানে দেখো 20.4 দেওয়া আছে শিশিরাঙ্কে, আমাদের 20°C তাপমাত্রার চাপ দেওয়া আছে 17.74। তাহলে আমাদের ওই 0.4 এর জন্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন এটা কিভাবে করবা, তুমি এটা এভাবে করতে পারো যে 20 এবং 22 দুটা পার্থক্য করো, অর্থাৎ 2°C জন্য জলীয় বাষ্পের চাপের পরিবর্তন কতটুকু হয় সেটুকু বের করো। সে অর্থাৎ কি 19.83 থেকে 17.54 মাইনাস করলে কি পাচ্ছ, 2°C জন্য কি পরিমাণ জলীয় বাষ্প চাপের পরিবর্তন হচ্ছে সেটা পাচ্ছ। এখন তোমার কতটুকু দরকার, 0.4 দরকার। তাহলে 2°C জন্য এত, 0.4°C জন্য এত পেয়ে গেল। তাহলে 0.4°C এর জন্য তুমি দেখো এখানে কত পাচ্ছ, 0.458 মিলিমিটার মার্কারি চাপ। তাহলে এখন কথা হচ্ছে আমাদের 20.4 দরকার, তাহলে 20.4 এর সাথে 0.4 মার্কারি যোগ করে দাও, কাজ শেষ আমাদের এখানে। পরে আমাদের সূত্র বসায় দিলেই তুমি ডাইরেক্ট আপেক্ষিক আর্দ্রতাটা পেয়ে যাচ্ছ। এখন এই রিলেটেড অঙ্কগুলো তোমাদের বেশি আসে, ঠিক আছে, তোমাদের ডাকে যদি আসে, সৃজনশীল যদি আসে, এই ধরনের নিয়ে আসে। আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার গ্লোসিয়ারের তোমার যে সূত্রটা আছে সেটা নিয়েও আসতে পারে। সেটা আজকে আলোচনা করিনি, কারণ সেটা এখানকার জন্য এতটা ইম্পর্টেন্ট না, ওটা বেশি আসে না। ঠিক আছে, এখন আসো পাশে একটা দেখতেছো যন্ত্র দেখতে পাচ্ছ, একটা হাইগ্রোমিটার। আমরা জানি যে অনেকগুলো মিটার আছে, যেমন রেডিয়েশন মাপার যন্ত্রের নাম হচ্ছে রেডোমিটার, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, ভোল্টেজ মাপার যন্ত্রের নাম হচ্ছে ভোল্টমিটার, তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। তেমনি জলীয় বাষ্প মাপার জন্য যে যন্ত্রটা ইউজ করা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটার এর দুইটা অংশ থাকে, দেখো এক পাশে আছে ড্রাই বাল্ব আর এক পাশে ওয়েট বাল্ব। এখন এই ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্বের ক্রিয়ার মাধ্যমে আমাদের যেমন আবহাওয়া অফিস যেগুলো আছে সেগুলো আমাদেরকে কি আবহাওয়া পূর্বাভাস দেয়। আমরা কিছু হলে কি আজকে বের হব কি না একটু মানে আবহাওয়াটা দেখে নিই, যেমন আজকে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, আকাশ মেঘাচ্ছন্ন কিনা, এগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে তোমার আজকের আবহাওয়াটা কেমন। দেখো এই যে ড্রাই বাল্ব অর্থাৎ শুষ্ক বাল্ব এবং ভেজা বাল্ব যেটা আছে, এই দুইটার পার্থক্যর মান যদি খুব কম হয়, তাহলে তুমি বলতে পারবা যে এটা আর্দ্র আবহাওয়া আছে। যেমন বাংলাদেশ টেলিভিশনে বা বিটিভিতে যেমন যে আবহাওয়ার পূর্বাভাস দেয়, আজকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজকে শুষ্ক থাকার সম্ভাবনা আছে, এইগুলো হচ্ছে এই দুইটার পার্থক্যের মাঝেই করে দেয়। যেমন যদি পার্থক্য যদি কম হয় তাহলে হচ্ছে আর্দ্র আবহাওয়া আছে,
আর পার্থক্য যদি খুব বেশি হয় তাহলে কি বলতে পারো যে আবহাওয়া শুষ্ক। আর যদি আস্তে আস্তে পার্থক্যটা কমতে থাকে, সাপোজ আগে পার্থক্য ছিল 5, এখন হচ্ছে 4.5, 4, 3.5, এভাবে যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে বলতে পারো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি হঠাৎ করে যদি আপ ডাউন করে বা হঠাৎ করে যদি কমে যায় তখন তাকে বলতে পারো যে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে এখানকার জিনিস। তোমাদেরকে এখানে যে হাইগ্রোমিটার যে আছে, হাইগ্রোমিটারের যন্ত্রের কিছু অংশ আছে, সেই অংশটা বইটা দেখে নিবা। আর এই তো এখানে তোমার শেষ জুনি বাষ্পের এটা শেষ। এখন আসো তোমাদের তরঙ্গের একটা ছক তোমাদেরকে বাদ দিয়ে রেখে গেছিলাম, সেই ছকে আসো এবার। দেখো তীব্রতা লেভেল, তাই না? এই ছকটা একটু সবাই একটু মনোযোগ দাও, যে এই ছকটা এখন যদি একটু আমার সাথে মুখে মুখে একটু বলো, দেখো এখনই এটা পড়া শেষ হয়ে যাবে, এটা নিয়ে ঝামেলা হবে না। দেখো আমাদের তীব্রতা লেভেলের একটা সূত্র ছিল এখানে, যে বিটা ইজ ইকুয়াল টু 10 log 10 I2/I1। ঠিক আছে, এটা হচ্ছে তীব্রতা লেভেলটা হচ্ছে ডিবি। ঠিক আছে, আর আপেক্ষিক তীব্রতা হচ্ছে I2/I1। ঠিক আছে, দেখো এখন তীব্রতা হচ্ছে আমি ডাইরেক্ট তীব্রতা বলতে কি উপরে যেটা আছে সেটা, আর হচ্ছে আপেক্ষিক তীব্রতা হচ্ছে দুইটার অনুপাতটা, আর তীব্রতা লেভেল হচ্ছে 10, 20, 30, 40, এই যে এখানে যেটা আছে সেটা। এখন তোমাকে জানতে হবে, এটা মুখস্থ করার জন্য তোমাকে দেখতে হবে তীব্রতা এবং আপেক্ষিক তীব্রতা দুইটা আপাতত বাদ দাও। এখন আমরা শুধু কথা বলতেছি তীব্রতা লেভেলটা নিয়ে। দেখো তীব্রতা লেভেলে কি কি আছে, 0, প্রত্যেকটা দেখো 10 করে বাড়তেছে, 0, 10, 30, 50, 60, 70, 90, 110, 120, তাই না? দেখো এখানে কিন্তু 3টা 10 নাই, অর্থাৎ 20 নাই, তারপর হচ্ছে 80 নাই, ও সরি 2টা 20 এবং 80, এই 2টা নাই। কাজে তোমাকে মনে রাখতে হবে যে কোন 2টা নাই, 20 এবং 80 কিন্তু ডেসিবেল নাই এখানে। আচ্ছা, এখন আসো বাকি সবগুলো কি হচ্ছে আস্তে আস্তে কি 10 10 করে বাড়তেছে, তাই না? এখন দেখো কিভাবে মনে রাখবা, সবাই এটা আমার সাথে একটু চিন্তা করো। যেমন সাপোজ তোমাকে একটা ছোট্ট একটা বনে, যার আশেপাশে শহর, ছোট্ট বনের একটা ছোট্ট একটা কুঁড়ে ঘরে আটকায় রাখা হয়েছে। খেয়াল করো, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। যেমন ছোট্ট একটা কুঁড়ে ঘরে তোমাকে বনের ভিতর কুঁড়ে ঘরে আটকায় রাখা হয়েছে। এখন এই বনের ভিতর কি আছে, একদম কি কোনো সাউন্ড পাবা? কোনো সাউন্ড পাবা? রুমের ভিতর যে আটকে রাখছে, একদম আবদ্ধ ঘর, কোনো সাউন্ড নাই। অর্থাৎ প্রথমে হচ্ছে সর্বনিম্ন শ্রাব্য, যেটা কত, 0। তারপর দেখো তোমাকে আটকায় রাখা হয়েছে, তুমি সাপোজ কোনোভাবে ছাড়া পেয়ে গেলা, তারপর তুমি সেখান থেকে ঘর থেকে বের হয়ে দেখলা যে বনের মধ্যে তুমি আটকে আছো, চারপাশে গাছপাতা পড়ে আছে, সেখান থেকে তুমি হেঁটে যাচ্ছ। হাঁটার সময় তুমি কিসের আওয়াজ পাবা? পাতার মর্ম শব্দ। সেই পাতার মর্ম শব্দটা কি হবে? 10 হবে। দেখো আমাদের প্রত্যেকটা কিন্তু কি 10 করে যাচ্ছে। আমরা সিকোয়েন্সটা খালি মনে রাখো। তোমাকে রুমে আটকায় রাখা হয়েছে, রুমে আটকায় রাখা হচ্ছে 0, তারপর হচ্ছে তুমি রাস্তায় মানে বনের ভিতরে আসতেছো, সেখানে হচ্ছে পাতার মর্ম শব্দ। সেই পাতার মর্ম শব্দ থেকে আটকে রাখার পর তুমি চলে আসলো, শহরে চলে আসলো, সেখানে তুমি ক্লাসরুমে গেলা, ক্লাস করতে যাচ্ছ। ক্লাস করতে যাওয়া যাচ্ছে, ক্লাসরুমে কি থাকে? পাশে পাশে বলে, এরপরে তুমি তোমাদের পাশে ফ্রেন্ডকে বললা, এই জানিস আজকে না আমাকে আটকে রাখছিল। অর্থাৎ ফিসফিস করে যে একটু কথাটা বললা, সেটা হচ্ছে ফিসফিস। 3 নম্বর কনসিকুয়েন্স হচ্ছে ফিসফিসানি। প্রথমে ছিল আবদ্ধ ঘরে ছিল, তারপর বনের ভেতর পাতার মর্ম শব্দ পাইলা, তারপর ক্লাসরুমে ফিসফিসানি শব্দ পাইলা। ফিসফিসানি শব্দের চেয়ে একটু বড়টা কি হয়? তুমি আর তোমার ফ্রেন্ড মিলে করতেছে ফিসফিসানি, ক্লাসের সবার ফিসফিসানি মিলে কি হচ্ছে, ক্লাসরুমে একটা শব্দ হচ্ছে। কনসিকুয়েন্স গুলো খেয়াল করো। যেমন প্রথমে ছিল ফিসফিসানি, তারপর হচ্ছে ক্লাসরুমে সবার ক্লাসরুমের শব্দ, অর্থাৎ শ্রেণীকক্ষের শব্দ। তার মানে তার পরেরটা হচ্ছে শ্রেণীকক্ষের শব্দ। তারপর তুমি যে ক্লাসরুমে গেছো, তোমার ক্লাসরুমের স্যার কথা বলতেছি, আমারটা হচ্ছে স্বাভাবিক কথাবার্তা। তার মানে প্রথমে ছিল ফিসফিসানি, তারপর ছিল শ্রেণীকক্ষের শব্দ, তারপর হচ্ছে স্বাভাবিক কথাবার্তা। ঠিক আছে, তারপর তোমার ক্লাস শেষ, তুমি বের হয়ে গেলে রাস্তায়। রাস্তায় কি থাকে, একটা ব্যস্ততম রাস্তার শব্দ থাকে, যেমন সেখানে তোমার মানুষের কথা চলে, গাড়ি ঘোড়ার কথা চলে, এই হচ্ছে রাস্তার শব্দ, ব্যস্ততম রাস্তার শব্দ। পরে রাস্তা দিয়ে তুমি যখন যাচ্ছ, পাশে একটা খেয়াল করলে একটা কলকারখানা চলতেছে, সেখানে আরো ঘ্যাট 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 কোনো যন্ত্রের কথা চলতেছে। তার মানে এখানে কথা হচ্ছে যে কি,
ব্যস্ততম রাস্তা থেকে তুমি কোথায় চলে গেলা, কলকারখানায় কোলাহলে চলে গেলা। সবাই একটু কনসিকোয়েন্সটা একটু খেয়াল করো, যে প্রথমে ছিল তুমি একটা আবদ্ধ ঘরে ছিলা, তারপর তুমি আসছো বন থেকে বের হইছো, পাতার মর্ম শব্দ পাইছো, তারপর চলে আসছো ক্লাসরুমে ফিসফিসানি করতেছো, তারপর ক্লাসরুমে শ্রেণীকক্ষের একটা শব্দ, মানে সবার ফিসফিসানি মিলে শ্রেণীকক্ষের একটা শব্দ, তারপর হচ্ছে ক্লাসরুমের স্বাভাবিক, ক্লাসরুমে না শুধু স্বাভাবিক কথাবার্তা, তারপর ক্লাসরুম থেকে বের হইছো, তারপর হচ্ছে ব্যস্ততম রাস্তা, পাশে একটা কলকারখানা ছিল, তারপর কলকারখানার শব্দ, তারপর হচ্ছে মাথার উপর তুমি খেয়াল করলা যে একটা জেট প্লেন যাচ্ছে হঠাৎ করে, তোমার আশেপাশে দেখা শেষ, এখন তোমার কথা হচ্ছে উপরের দিকে চলে গেল জেট প্লেন। এখন আসো, জেট প্লেনের উপরে কি আছে, বজ্রপাত, হঠাৎ করে বজ্রপাত হচ্ছে, তোমার জেট প্লেনের উপরে কি হবে, বজ্রপাত। তো বজ্রপাতের পরে কি, বজ্রপাতের শোনার সময় কি আমরা সবাই কি কান বন্ধ করে দিই না? তার মানে কি হচ্ছে, যে আমি এটা সহ্য করতে পারতেছি না, এই জন্যই তো আমি কানটা বন্ধ করে দিয়েছি। অর্থাৎ এরপরে যেটা আসবে সেটা কি হয়ে যাবে, আমার কানে বেদনা দেওয়া শুরু করবে। তার মানে আমাদের কনসিকোয়েন্সটা আমি আবারও বলতেছি, সবাই আবারও একটু খেয়াল করে দেখো। প্রথমে ছিল তুমি বনে, একদম সর্বনিম্ন শ্রাব্য শব্দ ছিল, তারপর তুমি ঘর থেকে বের হইছো, সেটা হচ্ছে পাতার মর্মর শব্দ, তারপর তুমি ক্লাসরুমে গেলা, সেখানে হচ্ছে ফিসফিসানি করতেছো, ফিসফিসানির পর তোমার শ্রেণীকক্ষের শব্দ পেলা, তারপর স্বাভাবিক কথাবার্তা, তারপর ব্যস্ততম রাস্তা, তারপর কলকারখানা, তারপর মাথার উপর জেট প্লেন, তারপর মানে বজ্রপাতের শব্দ, তারপর হচ্ছে বেদনা যায় শব্দ। এটা হচ্ছে তোমাদের কনসিকুয়েন্স। এখন কনসিকুয়েন্সে তোমাদের নাই মাত্র খালি 20 আর 80, এই দুইটা ছাড়া বাকি সবগুলো কি তুমি এখন বের করতে পারবা না এখন আস্তে আস্তে? কারণ তীব্রতা লেভেল যদি বের করে ফেলতে পারো, বাকি দুইটা কোনো কিছুই না। তীব্রতা লেভেল 0, আপেক্ষিক তীব্রতা হচ্ছে সবগুলো 10 টু দি পাওয়ার, তীব্রতা লেভেল যা আছে ওইটা 10 টু দি পাওয়ার পর ওই সংখ্যাটা হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 0 হবে যদি সর্বনিম্ন শ্রাব্য হয়, তাহলে তীব্রতা, আপেক্ষিক তীব্রতা হবে 10 টু দি পাওয়ার 0। যদি পাতার মর্মর হয়, তীব্রতা লেভেল পাইছে কত, 10, 10 মানে কত, 1, তবে 10 টু দি পাওয়ার 1। ফিসফিসানি হচ্ছে 3, অর্থাৎ 10 টু দি পাওয়ার 3। 50 হচ্ছে এই শ্রেণীকক্ষ হচ্ছে 50, 10 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আপেক্ষিক তীব্রতা। এখন আমরা জানি যে একটা প্রমাণ তীব্রতা হচ্ছে, প্রমাণ তীব্রতা লেভেল হচ্ছে 10 টু দি পাওয়ার -12। এই একটা জিনিস জেনে রাখবা, প্রমাণ তীব্রতা হচ্ছে 10 টু দি পাওয়ার -12। এখন এই যে আপেক্ষিক তীব্রতা যেটা পাচ্ছ, প্রমাণ তীব্রতা থেকে আপেক্ষিক তীব্রতাটা বাদ দিবা এখন, অর্থাৎ -12 থেকে এগুলো বাদ দিবা। যেমন 0 থেকে তুমি যদি 10 টু দি পাওয়ার -12 বাদ দাও, কত আসতেছে, 10 টু দি পাওয়ার -12 আসতেছে। তারপর দেখো পয়েন্ট 11 কি আসতেছে, -12 থেকে তুমি 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 1 বাদ দিবা, অর্থাৎ 12 থেকে 1 কমে গেলে কত চলে আসবে, 10 টু দি পাওয়ার -11। দেখো 10 টু দি পাওয়ার -11 চলে আসছে। এরকম করে 3 কমাই দিলে 12 থেকে 3 চলে গেলে 9 আসে, 9 চলে আসতেছে। এরকম করে যখন আপেক্ষিক তীব্রতা 10 হবে তখন কত আসবে, 2 আসবে। আপেক্ষিক তীব্রতা যখন 10 টু দি পাওয়ার 12 হয়ে যাবে তখন তার কেমন চলে আসবে, 12 থেকে 12 মাইনাস দিলে কি চলে আসবে, 0। তার মানে আমাদের এখানকার কথা হচ্ছে যে তীব্রতার লেভেল যদি আমরা জানতে পারি, আমরা আপেক্ষিক তীব্রতা জানতে পারবো, তীব্রতা জানতে পারবো। এখন আমাকে বলো যে এই চার্টে, এই চার্টটা কিন্তু মেডিকেলে অনেকবার আসে, সবচেয়ে বেশি আসে, মানে এখানে দেখো যে এগুলো সবগুলো কিন্তু একটু ব্যতিক্রম, তাই না? কিন্তু একটা জিনিস কমন আছে যেটা আমরা অহরহ কথা বলছি, যেমন স্বাভাবিক কথাবার্তা, এটা 60, স্বাভাবিক কথাবার্তা 60, এটা একটু মনে রাখবা। আর মাথার উপর জেট প্লেন 100, মানে 100 মানে কি 100%, এটা কনস্ট্যান্ট আমরা যেটা আছে সেটা আমরা মনে রাখতেই পারি। যেমন মাথার উপর জেট প্লেন যদি হয় তাহলে 100, তার মানে তাহলে তোমার এই দুইটা ভাগ করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে, তুমি যখন একটা বড় জিনিসকে যখন ছোট ছোট করে ভাগ করো তখন কিন্তু তোমার সহজেই মনে থাকবে। যেমন শ্রেণীকক্ষে 60, এটা সরি শ্রেণীকক্ষ না, স্বাভাবিক কথাবার্তা 60, এটা সারা জীবন মনে থাকবে তোমার। আর হচ্ছে মাথার উপর জেট প্লেন একদম 100 100, ঠিক আছে? এই দুইটা। এখন আমাকে বলতে পারো যদি এই চার্টে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে বলতে পারো। আর হচ্ছে, আর এই দুইটা চ্যাপ্টার তোমাদেরকে যতটা পারা যায় সহজ করার চেষ্টা করা হয়েছে। আর হচ্ছে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে যেগুলা আপাত দৃষ্টিতে অনেক ইম্পর্টেন্ট মনে হলেও কিন্তু মেডিকেল অ্যাডমিশন বলো, অ্যাডমিশনের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, সেগুলো একটু অ্যাভয়েড করা হয়েছে। আর তোমার হচ্ছে যে যেগুলো বাদ দেওয়া হয়েছে, এখন তোমাদের কাজ হচ্ছে কিভাবে হবে, এখন তোমরা এই চ্যাপ্টার দুইটা কিভাবে আগাবা সেটা হচ্ছে এখন তোমাদের জানতে হবে। যে এই চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমরা বইয়ের ফার্স্ট লাস্ট একবার রিডিং দিবা, যেহেতু তোমরা এখন সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের কাছে যথেষ্ট সময় আছে, একবার রিডিং দিয়ে শেষ করবা। রিডিং দেওয়ার পর বহু নির্বাচনের জন্য সারসংক্ষেপ বলতে তোমাদের ইসাক স্যারের বই একটা কলাম আছে,
এই কলামগুলো একটু দেখবা, কারণ এই কলামটাই হচ্ছে তোমাদের বিগত সালের ইন্টারের কোশ্চেনগুলো। ঠিক আছে, এই কলমটা পড়বা। আর মেডিকেলের চান্সের জন্য একটা অত্যাবশ্যকীয় একটা যে কাজ যেটা আছে সেটা হচ্ছে কোনো সাবজেক্টেরই বহু নির্বাচনের কোশ্চেন একটা ফুটাও ছাড়া যাবে না। ঠিক আছে, বইয়ের বহু নির্বাচনী কোশ্চেন একদম মুখস্থ রাখতে হবে, বিশেষ করে যেগুলো তোমাদের বই ফলো করা হয়, যেমন ফিজিক্সে আমির স্যার, কেমিস্ট্রি হাজারি স্যার, এগুলো যে ফলো করা হয় এগুলো বহু নির্বাচনী কোশ্চেন একদম মুখস্থ রাখতে হবে। সেখানে যদি আনসার ভুল থাকে সে ভুলটাও সঠিক মেডিকেল অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য ভুলটাও সঠিক, কিন্তু ইন্টারের জন্য যেটা সঠিক সেটা আনসার করতে হবে। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আমি একটা কুইজ দিছিলাম তোমাদেরকে, দেখি কুইজের আনসারটা কয়জন দিতে পারছো। আচ্ছা, উম, ও আচ্ছা, হ্যাঁ সবাই একটু বলছে 40ও নয়, ও আচ্ছা সরি খেয়াল করি নেই। 20, আমি এই জন্য আমার খেয়াল হয়েছিলাম, আমি তো জানতাম তিনটা, 20, 40 এবং 80ও নাই। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখবা। আচ্ছা, আহ, আচ্ছা আমার কোশ্চেনের আনসার একজনেরটা ঠিক আছে, কাইসার মুন, কোশ্চেন আনসার তোমারটা ক্লোজ ঠিক আছে। আচ্ছা, বাকিদেরটা তেমন আসে নাই, অনেকে বয়সের বাড়ার কথাটা বলতেছে, বয়সের বাড়ার কারণে তো অবশ্যই সেটা আছে, কিন্তু তাও একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কম